ডিয়ার স্টুডেন্টস, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস দিব নবম শ্রেণীর রসায়ন মানে কেমিস্ট্রি ক্লাস, পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে আমরা আজকে আলোচনা করব রাসায়নিক বন্ধন নিয়ে। এই জন্য আমরা একটা সৃজনশীল প্রশ্ন এখানে দিয়েছি। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। এখানে আমরা এটা দেখে বুঝতেছি এটা হচ্ছে পর্যায় সারণীর কোনো একটা পর্যায়, ক নম্বরে বলা হয়েছে যৌগমূলক কাকে বলে। তাহলে যৌগমূলক কাকে বলে? আমরা একাধিক মৌলের পরমাণু বা আয়ন, কতিপয় পরমাণু বা আয়ন, তাহলে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে, ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। তাহলে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে। আর এই পরমাণুগুচ্ছটা কি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাকে যৌগমূলক বলে। এরপর আমরা খ নাম্বারটা দেখি। ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার ভিন্ন কেন? ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ এর আকার ভিন্ন, কারণ এর জন্য আমরা আকারটা কেন ভিন্ন সেটা করতে হলে আগে আমাদেরকে এই দুটার ইলেকট্রন বিন্যাসটা করে দেখাতে হবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে ম্যাগনেসিয়াম, আচ্ছা ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে 12 হলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2। এরপরে ম্যাগনেসিয়াম 2+ আয়ন 12, এটার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আচ্ছা, এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা ইলেকট্রন সংখ্যাও, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 12, তাহলে ইলেকট্রন সংখ্যাও 12। কিন্তু ম্যাগনেসিয়াম 2+ আয়ন মানে কি? এই প্লাস দ্বারা আমরা বুঝি কি ইলেকট্রন ত্যাগ করা, আর 2 মানে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক বা প্রোটন সংখ্যা যদি 12 হয় আর এটি যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে 1s2 2s2 2p6। আচ্ছা, এবার আমাদেরকে প্রশ্নটা ছিল ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার ভিন্ন কেন, মানে একটা থেকে হয় বড় বা ছোট, বা এটা বড় এটা ছোট। তাহলে এটা আমরা প্রমাণ করার জন্য একটু দেখি এখানে শক্তি স্তর কয়টি। ম্যাগনেসিয়ামের শক্তি স্তর, শেষ শক্তি স্তর হচ্ছে 3টি, আর ম্যাগনেসিয়াম 2+ আয়নের শক্তি স্তর হচ্ছে 2। তার মানে আমরা বলবো ম্যাগনেসিয়াম এর সর্বশেষ শক্তি স্তর, ম্যাগনেসিয়াম এর সর্বশেষ শক্তি স্তর কত? 3। তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর অন্যদিকে ম্যাগনেসিয়াম 2+ আয়নের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। আমরা জানি কি যখন দুটি মৌলের মধ্যে কম্পেয়ার করা হয়, যার শক্তি স্তর বড় তার আকারটা বড়। তাহলে এখানে আমাদের ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে যেহেতু ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3টি আর শেষ শক্তি স্তর তৃতীয়, আর ম্যাগনেসিয়াম 2+ এর শেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয়, তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের তুলনায় ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা কি হবে? ছোট হবে বা ডিফারেন্স হবে। এরপরে এছাড়াও আরেকটা
দিক আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+। আমি প্রথমে বলেছি এখানে এই যে ম্যাগনেসিয়ামের সাথে 12 দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা, আর ম্যাগনেসিয়াম 2+ এটাতে 12 দেওয়া আছে, এটাও প্রোটন সংখ্যা। তার মানে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ আয়ন উভয়েরই প্রোটন সংখ্যা একই। তাহলে ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ আয়ন উভয়ের প্রোটন সংখ্যা একই। প্রোটন সংখ্যা একই হলেও ইলেকট্রন সংখ্যার ভিন্নতা রয়েছে। তাহলে ভিন্নতাটা কিরকম? তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টি? 12টি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টি, আর ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তাহলে প্রোটন সংখ্যা থেকে যদি ইলেকট্রন সংখ্যা কম হয়, তাহলে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াস, ওই ইলেকট্রনটা পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক বেশি আকৃষ্ট হয়। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন হচ্ছে 10টি, আর এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টি। তার মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টি, প্রোটনও 12টি। কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এ 10টি ইলেকট্রন থাকার কারণে, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় কম থাকার কারণে কেন্দ্রীয় যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে কি করে? বেশি আকর্ষণ করে। তাহলে ইলেকট্রন যখন ইলেকট্রনগুলোকে আকর্ষণটা বেড়ে যায় বা আকর্ষণ বেশি করে, তখন কি হয়? পরমাণুর আকারটা ছোট হয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি তাহলে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ আয়নের মধ্যে এক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের থেকে ম্যাগনেসিয়াম 2+ আয়ন ছোট। এই জন্য আমরা বলতে পারি, আমাদের প্রশ্নে আছে ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ এর আকার ভিন্ন কেন? তাহলে আমরা দুইটি ক্ষেত্র দেখেছি এখানে। একটি ছিল তাদের শক্তি স্তরের ভিন্নতার কারণে তাদের আকার ভিন্ন হয়, আরেকটা হচ্ছে তাদের প্রোটন সংখ্যা একই হওয়া সত্ত্বেও ইলেকট্রন সংখ্যার বাড়তে, মানে বেশি বা কমের কারণে তাদের মধ্যে আকারেরও একটা ভিন্নতা দেখা যায়। এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন যাব। গ নাম্বার প্রশ্নটি আমরা দেখি, উদ্দীপকের পর্যায়টি মানে এই পর্যায়টা, উদ্দীপকের পর্যায়টি মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। উদ্দীপকের পর্যায়টির মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম। তাহলে আমরা পর্যায়টির দিকে একটু খেয়াল করি। পর্যায়টি এটা একটা পর্যায়, এবং পর্যায়টা কত নাম্বার পর্যায়? আমরা দেখি প্রথমটা দেওয়া আছে Na, মানে সোডিয়াম। তাহলে সোডিয়াম, যেহেতু সোডিয়াম হলে এই পর্যায়টা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের পর্যায়টি হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে এটি হচ্ছে উদ্দীপকের পর্যায়টি হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়। আচ্ছা, আমরা এবার এটা মুছে ফেলি। তাহলে উদ্দীপকের পর্যায়টি হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়। উদ্দীপকের পর্যায়টি হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়। উদ্দীপকের পর্যায়টি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়। তাহলে আমরা একটা জিনিস গত ক্লাসে আলোচনা করেছি, পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যত বাম থেকে ডানে যাওয়া যায়, পর্যায় সারণীর একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে যত ডানে যাওয়া যায়, ততই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে কি বললাম? পর্যায় সারণীর বাম থেকে ডানে, উদ্দীপকে আমরা খেয়াল করি, বাম থেকে ডানে যতই আসা যায় ততই কি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা কি হয়? ধীরে ধীরে কমতে থাকে। যেহেতু পারমাণবিক আকারটা কমে যায়, তার মানে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। তাহলে আমাদের এখানে আমরা আগে মৌলগুলো দেখি। আমার এখানে মৌলগুলো কি কি দেওয়া আছে। মৌলগুলো হলো
সংখ্যাগুলো কি? প্রথমটা যেহেতু সোডিয়াম, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর এখানে ক্লোরিন, আর আমাদের এখানে দেওয়া আছে আর্গন। আমাদের এখানে কি কি দেওয়া আছে? সোডিয়াম, তারপরে ফসফরাস আর আর্গন দেওয়া আছে। তাহলে গ্যাপগুলো আমরা ফিল আপ করেছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, মানে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। আর আমরা বলেছি পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে আমরা যত যাব তত পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। তাহলে এই তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রেও কি যত বাম থেকে ডানে যাওয়া যাবে, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, যতই বাম থেকে ডানে যাওয়া যাবে ততই পরমাণুর আকারটাও হ্রাস পাবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা থেকে এটার শক্তি বেশি, আয়নীকরণ শক্তির মান এটা থেকে এটা বেশি, এরকমই হওয়ার কথা। তবে কিছুটা ব্যতিক্রম আছে। কোন কোন ক্ষেত্রে সেটা আমরা বলি। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর সালফার, এই দুই ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম ও সালফার এর ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম, অ্যালুমিনিয়াম ও সালফারের ক্ষেত্রে ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা যদি আমরা বের করতে হয় তাহলে আগে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন আমার অ্যালুমিনিয়ামটা ব্যতিক্রম বলেছি। অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়ামের আগে আছে ম্যাগনেসিয়াম, আর পরে আছে সিলিকন। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম এর ক্ষেত্রে বা এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা কিরকম? ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দেখি। অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, আচ্ছা আগে ম্যাগনেসিয়ামটা দিই। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6 আর 3s2। এরপরে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, এক্ষেত্রে আমাদের এবার আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছি? ম্যাগনেসিয়ামে সর্বশেষ কক্ষপথে কয়টি কোন অরবিটাল আছে? এস অরবিটাল। এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? 2টি। তার মানে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের এস অরবিটালটি 2টি ইলেকট্রন আছে। আমরা আগে জেনেছি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। যেহেতু ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে এস অরবিটালে 2টি ইলেকট্রন পূর্ণ আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথটি কি ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে শেষ কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ। যেহেতু পূর্ণ, তাই এখান থেকে ইলেকট্রন সরাতে অধিক বা যথেষ্ট শক্তির প্রয়োজন। তাহলে ম্যাগনেসিয়ামের মেন কথা হচ্ছে কি, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এখান থেকে ইলেকট্রন অপসারণের জন্য যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এরপরে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথটা আমরা দেখি, এখানে আছে 3p1। তাহলে 3p1, পির উপরে কয়টি ইলেকট্রন আছে? 1, মানে একটি ইলেকট্রন আছে। আমরা জানি পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তাহলে পি অরবিটালটা যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে হয় তাহলে 6টি ইলেকট্রনের প্রয়োজন, কিন্তু আমার এখানে পি অরবিটালে আছে একটি ইলেকট্রন। তার মানে পি অরবিটালটা আংশিক পূর্ণ, ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ। যেহেতু আংশিক পূর্ণ, তাই এটা থেকে ইলেকট্রন অপসারণ করতে খুব একটা বেশি শক্তির প্রয়োজন হবে না, আগের তুলনায় ম্যাগনেসিয়ামের তুলনায় কম শক্তির প্রয়োজন। এই কারণে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রনের পূর্ণতার কারণে, শেষ কক্ষপথে ইলেকট্রনের পূর্ণতার কারণে ম্যাগনেসিয়ামের থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন, অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হয়। এই ক্ষেত্রে তাহলে ম্যাগনেসিয়াম হিসাবে আমাদের আগের কথা অনুযায়ী বাম থেকে ডানে
আয়নীকরণ শক্তির মানটা বাড়ার কথা ছিল, অর্থাৎ ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা ছিল আগের হিসেবে। কিন্তু এখন আমরা ইলেকট্রন ব্যতিক্রম হওয়ার কারণে ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তিটা বেশি, আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, অর্থাৎ ম্যাগনেসিয়ামটা অ্যালুমিনিয়ামের থেকে আয়নীকরণ শক্তির মান বেশি। এটা গেল। এরপরে আমাদের আরেকটা ব্যতিক্রম বলেছি আমরা সালফারের ক্ষেত্রে। সালফার, তাহলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। এরপরে সালফারের আগে আছে কি ফসফরাস। তাহলে ফসফরাস আর সালফারের মধ্যে আমরা এবার দেখি, তাহলে আমরা এখন ফসফরাস ও সালফারের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, ফসফরাস ও সালফারের ইলেকট্রন বিন্যাস, তাহলে ফসফরাস হচ্ছে কত? ফসফরাস হচ্ছে 15 আর সালফার হচ্ছে 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, এখানে আর কয়টা লাগবে? 10 12 আর 3p 3 আর এখানে 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4 3p4। তাহলে ঠিক আগেরটার মতোই আমরা এখানে দেখি ফসফরাসের সর্বশেষ কক্ষপথে p অরবিটালে 3টি ইলেকট্রন আছে। 3টি ইলেকট্রন, আমরা বলেছি p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন প্রবেশ করতে পারে, অর্থাৎ পূর্ণ হতে হলে 6টি ইলেকট্রনের প্রয়োজন অরবিটালটা যদি স্থিতিশীল হতে চায়। এই ক্ষেত্রে আমরা পূর্ণ বা অর্ধপূর্ণ বলতে পারি, তাহলেও সেটা স্থিতিশীল হবে, পূর্ণ বা অর্ধপূর্ণ। তাহলে এখানে পিটা 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, এখানে 6 এর অর্ধেক হচ্ছে 3। যেহেতু আমার ফসফরাসের শেষ কক্ষপথে পি অরবিটালে 3টি ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ পরমাণুর শেষ অরবিটালটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাহলে আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় থাকলেও স্থিতিশীল। এই ক্ষেত্রে ফসফরাস থেকে ইলেকট্রন অপসারণ করতে যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন। এরপরে আমরা সালফারটা দেখি। সালফারের শেষ কক্ষপথে 3p4, অর্থাৎ p অরবিটালে 4টি ইলেকট্রন আছে, তাহলে এটা অর্ধপূর্ণ হয়নি, পূর্ণও হয়নি। অর্ধপূর্ণ হলে 3টি হওয়ার কথা ছিল, যেহেতু p অরবিটাল এখানে 6টি ইলেকট্রন থাকার কথা, এর মধ্যে অর্ধপূর্ণ হতে হলে 3টি আর পূর্ণ হতে হলে 6টি থাকার কথা, কিন্তু এখানে p অরবিটালে 4টি ইলেকট্রন আছে, অর্থাৎ অর্ধপূর্ণ হয়নি, পূর্ণ হয়নি। তার মানে p অরবিটালটা আংশিক পূর্ণ, ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ অবস্থায় আছে। এই জন্য ইলেকট্রনটাকে যদি আমরা অপসারণ করতে চাই, তাহলে খুব একটা বেশি শক্তির প্রয়োজন হবে না। ইলেকট্রনটাকে অপসারণ করতে গেলে খুব একটা বেশি শক্তির প্রয়োজন হবে না। তাহলে আমার ফসফরাস ও সালফারের মধ্যে দেখা যাচ্ছে, এবার আমরা যদি কম্পেয়ার করি ফসফরাস ও সালফারের ক্ষেত্রে, তাহলে কার শক্তি বেশি? আয়নীকরণ শক্তির মান ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে আমরা ফসফরাস আর সালফারের মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি, ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যায় আয়নীকরণ শক্তির মান কার বেশি? ফসফরাসের বেশি, সালফারের কম। কিন্তু আমরা আগেই বলেছি যদি বাম থেকে ডানে যাই, অর্থাৎ ফসফরাসের পরে সালফার, তার মানে ফসফরাসের থেকে সালফারের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসটা সালফারের থেকে আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে আমরা টোটাল বলতে পারি, আমাদের বলা হয়েছে উদ্দীপকের পর্যায়টির মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। তাহলে ক্রমটা ব্যাখ্যা করতে হলে এবার আমরা লিখতে পারি আয়নীকরণ শক্তির ক্রম। এটা কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম। আয়নীকরণ শক্তির ক্রম নিম্নরূপ। তাহলে আমরা এবার ক্রমটা দেখি। প্রথমে ছিল সোডিয়াম থেকে বলেছি আমরা, যেহেতু বাম থেকে ডানে, তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামটা বড়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন ম্যাগনেসিয়াম থেকে যেহেতু অ্যালুমিনিয়ামটা বড় হওয়ার কথা ছিল, বাট ব্যতিক্রম হওয়ার কারণে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়ামটা বড়, তাহলে চিহ্নটা এরকম হবে। অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে সিলিকন, এরপরে ফসফরাস, এরপরে সালফার। আচ্ছা, এবার আবার এখানে যদি
ফসফরাস আর সালফারের মধ্যে এরকম চিহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণে সেটা কি হয়েছে, ফসফরাসটার আয়নীকরণ শক্তির মান বেশি হতে এরকম হবে। তারপরে ক্লোরিন আর আর্গন। তাহলে আমাদের গ নাম্বারের আনসারটা এখানেই শেষ। তৃতীয় পর্যায়ে মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম নিম্নরূপ। এরপর আমরা গতে যাব। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড দ্রবণীয় হয় না। বিশ্লেষণ করো। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও ফসফরাস পেন্টাক্লোরাইডটা দ্রবণীয় হয় না। এক্ষেত্রে আমরা একটু আগেই জেনে নিই, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়েছে, এখানে ইলেকট্রনটা আদান প্রদানের মাধ্যমে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের কারণে এখানে একটা বন্ধন গঠিত হয়েছে, তাই এটা হচ্ছে একটা আয়নিক যোগ। এরপরে ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয়েছে, তাই ফসফরাস পেন্টাক্লোরাইডটা হচ্ছে একটা সমযোজী যোগ। এটা আমরা জানতে পারছি। এরপর আমাকে বলা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে এবার আমি পানির কথা বলি। পানিটা কি? পানি হচ্ছে একটি পোলার যৌগ। পানি হচ্ছে একটি পোলার যৌগ। পোলার যৌগটা কিরকম? পানির অণুতে বিদ্যমান। পানির অণুতে কি কি থাকে আমরা পানিটা কিভাবে জানি? পানিটা হচ্ছে H2O। তাহলে পানিটা H2O মানে পানিতে হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু। তাহলে পানিতে যখন আমরা পানির অণুতে বিদ্যমান হাইড্রোজেন ও অক্সিজেন, পানির অণুতে বিদ্যমান ও হাইড্রোজেন ও অক্সিজেনটা কি পোলার আয়নটা কেন হয়? কারণ হচ্ছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অধিক। তাহলে আমরা বলতে পারি পানিতে বিদ্যমান হাইড্রোজেন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিক হওয়ার কারণে, বা হাইড্রোজেন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিক হওয়ার কারণে পানির পোলারায়ন ঘটে। এরপরে আমরা বলতে পারি ফলে যখন পোলারায়ন ঘটবে তখন অক্সিজেন পরমাণুটি, এখানে অক্সিজেন একটি পরমাণু আছে, অক্সিজেন পরমাণুটি কিরকম হবে? আংশিক ঋণাত্মক চার্জ। তাহলে অক্সিজেন পরমাণুটি হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর হাইড্রোজেনের দুইটি পরমাণু আছে, তাহলে হাইড্রোজেন পরমাণু দুটি হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এটা আমরা একটু চিত্র আকারে দেখাতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে একটা পানির গাঠনিক সংকেত। আমরা বলেছি এখানে অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেনটা কিরকম হবে? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে আর হাইড্রোজেন গুলো হচ্ছে পজিটিভ মানে প্লাস। তাহলে এখানে হাইড্রোজেন সিগমা প্লাস, এগুলো হচ্ছে সিগমা প্লাস, আর এখানে হচ্ছে 2 সিগমা মাইনাস, মানে অক্সিজেনটা নেগেটিভ হওয়ার কারণে এখানে আর এটা মাইনাস আর এগুলো প্লাস। এরপরে আমরা বলি আমাদের প্রশ্নে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা আমরা প্রথমেই বলেছি এটা একটা আয়নিক যোগ। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে কি হয়? আয়নিক যৌগটা যখন পানিতে দ্রবণীয় হয়, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে যখন আমরা পানিতে দ্রবণীয় বা দ্রবীভূত করব তখন কি হয়? আয়নিক যৌগের ক্ষেত্রে আয়নিক যৌগটা যখন পানিতে মিক্সড হয় বা দ্রবণীয় হয় তখন সেখানে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যে সৃষ্টি হয় সেগুলো পানির পোলারায়নের ফলে পানিতেও তো আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে। তাহলে ওই আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হয়ে আয়নিক যৌগের যে ধনাত্মক যৌগটি পানির ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে, আর আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তটি পানির ধনাত্মক আয়নকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, চিত্রটা আমরা দেখাতে পারি। তাহলে ম্যাগনেসিয়াম 2+, এটাকে আমরা যদি দেখাই, ম্যাগনেসিয়ামটা হচ্ছে 2+, অর্থাৎ এটি হচ্ছে ধনাত্মক আয়ন। ম্যাগনেসিয়ামটা 2+, এটার আয়নটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা বলেছি আয়নিক যৌগের যে
যৌগটি আমরা নিয়েছি ম্যাগনেসিয়াম পরমাণুটি, এটি কি করে 2টি ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হয়, যেহেতু প্লাস আছে তার মানে ধনাত্মক আয়নে। তাহলে এটি যদি ধনাত্মক আয়ন বিশিষ্ট হয় তাহলে এটি পানিতে যখন দ্রবীভূত হবে তখন এটি পানির ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে, অর্থাৎ অক্সিজেনকে। তখন সেই ক্ষেত্রে আমার চিত্রটা কিরকম হবে, এটা প্লাস হওয়ার কারণে, প্লাস আয়ন হওয়ার কারণে সে আকর্ষণ করবে মাইনাস আয়নকে অর্থাৎ অক্সিজেনকে। তাহলে এটার আয়নটা প্লাস হওয়ার কারণে এগুলো হচ্ছে মাইনাস। আর এগুলো সিগমা প্লাস। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এই চিত্রটা অবশ্যই দিতে হবে। আমরা তাহলে বলতে পারি ম্যাগনেসিয়ামের ধনাত্মক আয়ন হওয়ার কারণে সেটি পানির ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে, এই জন্য আয়নিক যৌগটা কি হয় পানিতে দ্রবীভূত হয়। কিন্তু আমাদেরকে এখানে আরেকটা দেওয়া হয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড, সেটি বলেছি আমরা কি সমযোজী যৌগ। যেহেতু সমযোজী যৌগ তাই এটা যখন পোলার দ্রাবকের সংস্পর্শে আসে, যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা একটি সমযোজী যৌগ, যেহেতু এটি পোলার দ্রাবকের সংস্পর্শে আসে তখন তারা ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে কি করে না সৃষ্টি করে না, ফলে সে পোলার দ্রাবকের বিপরীতধর্মী আয়নগুলোকে সে কি করতে পারে না আকর্ষণ করতে পারে না, এই জন্য সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড এই জন্যই সমযোজী যৌগ হওয়ার কারণেই পানিতে দ্রবীভূত হতে পারে না। তাহলে সুতরাং বলা যায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও ফসফরাস পেন্টাক্লোরাইড পানিতে দ্রবণীয় হয় না। তাহলে স্টুডেন্টস আজকে আমাদের এই ক্লাসটি ছিল রাসায়নিক বন্ধনের উপরে, তোমাদের পঞ্চম অধ্যায়ে আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। তোমরা এটা আরো ভালোভাবে বাসায় পড়বে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এটা বলেই আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।